শুভ সকাল প্রিয় দর্শক, চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত সুস্থতার প্রতিদিন থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার সাদিয়া সুলতানা রেশমা। দর্শক, আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট। এই হার্টে রয়েছে 4টি ভালভ। এই 4টি ভালভের কোনোটাতে যদি কোনো সমস্যা হয় তা অনেক ক্ষেত্রে প্রাণ নাশ করতে পারে। এই সমস্যাগুলো কি কি করতে পারে তা নিয়ে আজকে আমাদের আলোচনা। সেই আলোচনায় আজকে আমাদের সাথে বিশিষ্ট অতিথি হিসেবে আছেন ডাক্তার রিয়াসাত আজিম বিন আলম, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, বর্তমানে আছেন মুগদা মেডিকেল কলেজে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। আমরা আজকে হার্ট ভালভের সমস্যা নিয়ে কিছু কথা শুনতে এসেছি। তো প্রথমেই আপনার কাছে একটু জানতে চাই, এই যে হার্ট ভালভের সমস্যা, এই সমস্যা অনেক ক্ষেত্রেই নীরব থাকে, অনেকে নাকি বুঝতেই পারে না যে সমস্যাগুলো হচ্ছে। তো সমস্যাগুলো কিভাবে হয়, কিভাবে একজন রোগী বুঝতে পারবে যে তার সমস্যা হতে পারে? হার্ট ভালভের সমস্যা আসলে এটি খুব গুরুতর সমস্যা। অনেক সময় দেখা যায় যে রোগী যদি ভালভের সমস্যা থাকে, সেক্ষেত্রে উনি অনেক সময় বুঝতে পারেন না এবং একজন রোগী উপসর্গবিহীনভাবে তার জীবনের অনেকখানি অংশই কাটিয়ে ফেলতে পারেন। যে উপসর্গগুলো নিয়ে সাধারণত রোগীরা আমাদের কাছে আসেন সেগুলো হলো একটু হাঁটলে বা পরিশ্রম করলে শ্বাসকষ্ট বেড়ে যাওয়া, হঠাৎ করে বুক ধড়ফড় করা, অতিরিক্ত দুর্বল লাগা বা ক্লান্তি বোধ হওয়া, পা ফুলে যাওয়া, আপনার হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার কারণে শুতে না পারা বা শুলে শ্বাসকষ্টটা বেড়ে যাওয়া, আচ্ছা, একটু পরিশ্রম করলে মাথা ঘোরানো, এমনকি অজ্ঞান হয়ে যাওয়া, যেটাকে আমরা মেডিকেল টার্মে সিনকোপ বলি। এই উপসর্গগুলো নিয়ে সাধারণত হার্ট ভালভের সমস্যা হলে আমাদের কাছে আসেন রোগীরা। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, রোগীরা এই উপসর্গগুলো হলে এটাকে দুর্বলতা বলে একটু পাশ কাটিয়ে যান। আচ্ছা। এবং যে কারণে হার্ট ভালভের সমস্যাটা অনেক ক্ষেত্রেই ডায়াগনোসিস করার বাইরে থেকে যায় এবং রোগীরা যখন আমাদের কাছে আসে তখন দেখা যায় যে একটি গুরুতর কমপ্লিকেশন সেটা নিয়ে আমাদের কাছে আসেন, যেমন হার্ট ফেলিউর বা অ্যারিথমিয়া, যেটাকে আমরা হৃদযন্ত্রের হৃদস্পন্দনের তারতম্যজনিত একটি সমস্যা বলি, অ্যারিথমিয়া, এটা নিয়ে হয়তো আমাদের কাছে আসেন। তার মানে আপনি যে অসুবিধাগুলোর কথা বলছেন, এগুলো তো দেখা যায় অনেকেই বলে, কিন্তু তারা এটা বুঝতেই পারে না যে এটি হার্টের সমস্যা বা হার্ট ভালভের সমস্যা। খুবই চমৎকারভাবে আপনি বলেছেন। একটু জানতে চাই, এই যে হার্ট ভালভ, এই ভালভগুলো আসলে কি এবং এর কাজ কি, যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন। হার্টের সাধারণত 4টি ভালভ থাকে, দুটি বাঁদিকে, দুটি ডান দিকে। বাঁদিকের হার্ট ভালভ দুটোর নাম হচ্ছে একটি মাইট্রাল, একটি অ্যাওর্টিক ভালভ, এবং ডান দিকের দুটোর নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ এবং পালমোনারি ভালভ। এই হার্ট ভালভগুলোকে আপনি আসলে একটি একমুখী দরজার সাথে তুলনা করতে পারেন। আমাদের হার্ট যখন বিট করে বা হৃদস্পন্দন হয়, তখন এই ভালভগুলো খোলে এবং বন্ধ হয় এবং এই রক্তটাকে একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত হতে সাহায্য করে এবং রক্ত যাতে পেছনের দিকে ফিরে না আসতে পারে সেটাতেও এই ভালভগুলো সহায়তা করে। এখন যদি হার্টের ভালভের সমস্যা থাকে, তাহলে স্বাভাবিকভাবেই হার্টকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। এইভাবে দীর্ঘদিন পরিশ্রম করতে করতে যেটা হয় যে হার্ট ফেলিউর বা হার্ট অ্যাটাক, অথবা যেটা একটু আগে বললাম যে হৃদস্পন্দনজনিত কিছু সমস্যা, যাকে আমরা অ্যারিথমিয়া বলি, সবচেয়ে কমনলি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বলে একটি হৃদস্পন্দনজনিত সমস্যা হয়। এই সমস্যাগুলো কিন্তু কমপ্লিকেশন হিসেবে দেখা যেতে পারে। আচ্ছা, এই যে 4টি ভালভ আছে, আমরা অনেক ক্ষেত্রে শুনি যে হার্টের ছিদ্র আছে বা হার্টের ফুটা হয়ে গেছে, এগুলোর সাথে কি কোনো সম্পর্ক আছে? ছিদ্র হয়ে যাওয়াটা সাধারণত জন্মগত একটি সমস্যা, এটাকে আমরা কনজেনিটাল হার্ট ডিজিজ বলি। আর ভালভের সমস্যাটা এটি ভালভুলার হার্ট ডিজিজ, একটি আলাদা এন্টিটি। আচ্ছা। আর তবে ভালভের সমস্যার যে সমস্যাটা নিয়ে আমরা কথা বলছি, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সবচেয়ে কমন একটি রোগ হচ্ছে রিমেটিক ফিভার বা ক্রনিক রিমেটিক হার্ট ডিজিজ। অনেক সময় দেখা যায় যে ছোটোবেলায় রিমেটিক ফিভার বলে একটা রোগ একটি বাচ্চার থাকে। এটি সাধারণত কম বয়স্কদের হয়ে থাকে, 5 থেকে 15 বছর বয়সে, এবং এটারই আফটার ইফেক্ট হিসেবে এবং কমপ্লিকেশন হিসেবে এটি লং টার্মে এটি হার্টের ভালভের উপর একটি পার্শ্ব প্রতিক্রিয়া রাখে, যে কারণে দেখা যায় আমাদের ভালভের সমস্যাগুলো পরবর্তীতে হয়ে থাকে। তবে এছাড়া অন্যান্য কারণে হার্টের ভালভের সমস্যা হতে পারে, যেমন আপনার যদি বয়স বেড়ে যায়, বয়সজনিত কারণে হার্টের ভালভে ক্যালসিয়াম ডিপোজিশন হয়, যেটাকে আমরা ডিজেনারেটিভ ক্যালসিফিকেশন বলি। এটি অ্যাওর্টিক ভালভে অ্যাওর্টিক স্টেনোসিস বলে একটা রোগ হয়। এটার কিন্তু এখন মাত্রা খুবই বাড়ছে
এছাড়া জন্মগত কিছু হার্টের ভালভের সমস্যার জন্য ভালভের সমস্যা হতে পারে। এছাড়া হৃৎপিণ্ডে যদি কোনো জীবাণু সংক্রমণ হয়, যেটাকে আমরা ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস বলি, এটার কারণে হার্টের ভালভের সমস্যা হতে পারে। এছাড়া আপনার হার্ট অ্যাটাকের পরেও কিন্তু একটি কমপ্লিকেশন হিসেবে হার্টের ভালভের সমস্যা হতে পারে। এবং কিছু গুরুতর অসুখ আছে যেগুলোকে আমরা অটোইমিউন ডিজিজ বলি, এরকম কিছু রোগের কারণেও কিন্তু, বা কানেকটিভ টিস্যু ডিজিজ বলি, এগুলোর কারণেও কিন্তু হার্টের ভালভের সমস্যা হতে পারে। অনেক ধরনের কারণ আপনি বললেন, তো দেখা যায় যে আমাদের দেশে এই রিউম্যাটিক ফিভারের কথা আমরা অনেক বেশি শুনি। একটু যদি পিছিয়ে যাই, যে গত 90 দশক বা এর আগের সময়টা খুব বেশি হতো, যে একটু জয়েন্ট ব্যথা হচ্ছে সাথে জ্বর থাকছে, সেই বাচ্চাগুলোকে রিউম্যাটিক ফিভার বলা হতো। তা এর মানে কি আসলে সব বাচ্চাগুলো কি রিউম্যাটিক ফিভারে আক্রান্ত হয়েছিল? ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। রিউম্যাটিক ফিভার আসলে যেটা বললাম একটু আগেই, যে এটি একটি বাচ্চাদের রোগ। সাধারণত 5 থেকে 15 বছরের শিশুদের রিউম্যাটিক ফিভারটা বেশি হয়ে থাকে। এবং রিউম্যাটিক ফিভার আসলে আমাদের বিভিন্ন সিস্টেমে কিছু উপসর্গ তৈরি করে। এর মধ্যে এটি জয়েন্টে কিছু উপসর্গ তৈরি করতে পারে, যেটাকে আমরা বলি ফ্লিটিং পলিআর্থ্রাইটিস। এটা বিভিন্ন জয়েন্টে, এক জয়েন্ট থেকে আরেক জয়েন্টে ছড়িয়ে পড়তে পারে এবং জয়েন্ট ফুলে যায়, ব্যথা হয়, জ্বর আসে, এরকম কিছু সমস্যা। এটা গেল জয়েন্টের উপসর্গ। এরপরে এটি হার্টের উপরে এর কিছু প্রতিক্রিয়া আছে এবং কিছু উপসর্গ তৈরি করতে পারে, এবং আমরা এটাকে বলি প্যানকার্ডাইটিস। হার্টের 3টা লেয়ার আছে, এই 3টা লেয়ারই এই অসুখটি ক্ষতিগ্রস্ত করে। এবং এছাড়া এটি আমাদের স্কিনে কিছু উপসর্গ তৈরি করতে পারে, আমাদের ব্রেইনে কিছু উপসর্গ তৈরি করতে পারে। তো এই উপসর্গগুলো নিয়ে যদি আসে, এগুলোকে আমরা যেই কথাগুলো বললাম, এগুলোকে আমরা কিছু ক্রাইটেরিয়ার মধ্যে ফেলি, মেজর ক্রাইটেরিয়া, মাইনর ক্রাইটেরিয়া, এবং এই অনুযায়ী আমরা রিউম্যাটিক ফিভার ডায়াগনোসিস করি। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, রিউম্যাটিক ফিভার কিন্তু একটি জীবাণুর, ব্যাকটেরিয়ার সংক্রমণজনিত রোগ। সাধারণত স্ট্রেপ্টোকক্কাস বলে একটি ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্য রিউম্যাটিক ফিভার হয়ে থাকে। তো স্ট্রেপ্টোকক্কাস যখন আমাদের শরীরে বা একটি বাচ্চাকে যখন আক্রমণ করে, সাধারণত সেটার উপসর্গটা হয় গলা ব্যথা বা টনসিলাইটিস, এই ধরনের কিছু উপসর্গ নিয়ে একটি বাচ্চার আসে। এবং এই উপসর্গের পরবর্তীতে এই জীবাণুটি বিভিন্ন জায়গায়, যেমন জয়েন্টে, হার্টের লেয়ারগুলোতে, আমাদের ব্রেইনে, আমাদের স্কিনে যখন চলে যায়, তখন হচ্ছে এই রিউম্যাটিক ফিভারের এই উপসর্গগুলো আসে। তো আমাদের দেশে যেটা হয়, যে যদি একটা বাচ্চার কাশি হয় বা গলা ব্যথা হয় বা টনসিলাইটিস থাকে, তখন খুব কমনলি একটি পরীক্ষা করা হয় যেটাকে বলা হয় এএসও টাইটার। জি। তো এবং এই এএসও টাইটারটা পজিটিভ আসলেই কিন্তু অনেকে দেখা যায় তাকে রিউম্যাটিক ফিভার বলে ডায়াগনোসিস করে ফেলে এবং রিউম্যাটিক ফিভারের চিকিৎসা শুরু করে দেয়। তো এখানে আমি যে জিনিসটি বলতে চাই এবং গুরুত্ব দিয়ে বলতে চাই, সেটা হচ্ছে এএসও টাইটার বেশি হওয়া মানেই রিউম্যাটিক ফিভার নয়। এএসও টাইটার বাড়ে হচ্ছে যখন আমাদের শরীরে ওই স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়াটির সংক্রমণ হয়। তো স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার সংক্রমণ হলেই যে আমাদের রিউম্যাটিক ফিভার হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা নয়। এটা আমাদের স্বাভাবিক গলা ব্যথা, টনসিলাইটিস, এটাতেও বাড়তে পারে। সুতরাং এএসও টাইটার বাড়া মানেই রিউম্যাটিক ফিভার নয়। রিউম্যাটিক ফিভার ডায়াগনোসিস করতে হলে অবশ্যই মেজর ক্রাইটেরিয়া, মাইনর ক্রাইটেরিয়া এবং আরও কিছু পরীক্ষা আছে, সেগুলো দেখে আমাদেরকে রিউম্যাটিক ফিভার ডায়াগনোসিস করতে হবে। তার মানে একজন চিকিৎসক বা একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলবে যে তার আসলে রিউম্যাটিক ফিভার হয়েছে কিনা, এবং তারপরে চিকিৎসা নেওয়াটা ভালো। তো আবার চলে যাই সেই হার্ট ভালভের ক্ষেত্রে। হার্ট ভালভের যে সমস্যাগুলোর কারণ আপনি বলছিলেন, তো এর থেকে একটু জানতে চাই, আমাদের দেশের প্রেক্ষাপটে কোন কারণগুলো বেশি দেখা যায়, আপনার অভিজ্ঞতা কি বলে? যেটি বললাম একটু আগে, আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে কমন হচ্ছে ক্রনিক রিউম্যাটিক হার্ট ডিজিজ, বা কারো যদি ছোটোবেলায় রিউম্যাটিক ফিভার হয়ে থাকে এটি। এছাড়া বয়সজনিত যে হার্টের ক্যালসিফিকেশন, ডিজেনারেটিভ ক্যালসিফিকেশন, এটির কারণে কিন্তু অ্যাওর্টিক স্টেনোসিস বলে একটি ভালভের সমস্যা আছে, এটি প্রচুর আমরা পাই আর কি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাদের বলা হয় যে তাদেরও হচ্ছে গিয়ে হার্ট ভালভের সমস্যা হয়েছে, আবার দেখা যায় যে বয়স হলে বলছে। তো বাচ্চাদের ক্ষেত্রে কোনগুলো বেশি হয়, বা যদি আমরা একটু অপেক্ষাকৃত তরুণদের ক্ষেত্রে বলি, তাদের ক্ষেত্রে কোনগুলো বেশি হয়, আর বয়স্কদের কোনগুলো বেশি হয়? আমরা যদি বয়স অনুযায়ী ভাগ করি, তাহলে বয়স্কদের তো আপনার কারো যদি ছোটোবেলায় রিউম্যাটিক ফিভার থাকে, এটি একটি কারণ। এছাড়া বয়সজনিত কারণে হার্টের ক্যালসিফিকেশন, এটি শুধুমাত্র স্পেশালি বয়স্কদের এটি হতে পারে, ভালভের সমস্যা হতে পারে, এবং সেটি সাধারণত অ্যাওর্টিক ভালভের ক্ষেত্রে এই সমস্যাটি আমরা পেয়ে থাকি। এছাড়া রিউম্যাটিক হার্ট ডিজিজের কথা তো বললামই, আর
অ্যাওর্টিক স্টেনোসিসের আরেকটি কারণ হচ্ছে কিছু কম বয়স্কদের কিছু রোগ থাকে, যেমন বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ, এটি হার্টের ভালভের একটি সমস্যা, জন্মগত একটি সমস্যা, এটি হতে পারে। এছাড়া আরও কিছু রোগ আছে, যেমন উইলিয়ামস ডিজিজ, একটু আগে বললাম যে কিছু কানেকটিভ টিস্যু ডিজিজ, এগুলো থাকলেও কিন্তু আসলে কম বয়স্কদের হার্টের ভালভের সমস্যা হতে পারে। আচ্ছা, আর যারা দেখা যায় যে অনেক ক্ষেত্রে তরুণ বা বিশেষ করে মহিলাদের মধ্যে প্রেগনেন্সি অবস্থায় হার্ট ভালভের সমস্যা ধরা পড়ে বিভিন্ন পরীক্ষা করতে গেলে, এবং এর আগে তাদের কোনো রকম সমস্যা হয় না বা তারা সমস্যা হলে খুব একটা এটা নিয়ে গুরুত্ব দিচ্ছে না, কিন্তু প্রেগনেন্সি অবস্থায় বা এরকম কোনো একটা স্টারনিয়াস কাজের মধ্যে যখন থাকে তখন বলা হয় যে না, তার এখন হয়তো হার্টের সমস্যা আছে এবং পরীক্ষা নিরীক্ষা করে বলা হয় হার্টের সমস্যা। তো তাদের ক্ষেত্রে কি আলাদা কোনো কারণ আছে যে এই ধরনের রোগের সাথে সম্পর্ক? আচ্ছা, তাহলে এইটার উত্তর দেওয়ার আগে আমি একটু বলতে চাই যে ভালভের সমস্যাটিকে আমরা যদি মোটা দাগে ভাগ করি তাহলে আসলে আমরা দুই ধরনের সমস্যা বলতে পারি। একটি সমস্যার নাম হচ্ছে স্টেনোসিস, যেখানে হার্টের ভালভগুলো চিকন হয়ে যায়। চিকন হয়ে যাওয়ার কারণে ভালভ দিয়ে রক্ত প্রবাহটা কম হয়। আর আরেকটা সমস্যা, এটাকে বলা হয় রিগার্জিটেশন। এখানে যেটি হয় যে ভালভগুলো ভালো মতো বন্ধ হতে পারে না, যে কারণে রক্তটা সামনের দিকে না যেয়ে অনেকখানি পেছনের দিকে চলে আসে। আচ্ছা, এবং এই কারণে আপনার পরবর্তীতে হার্ট ফেলিউরের মতো সমস্যা কিন্তু হতে পারে। তো যখন একজন রোগী পরিশ্রম করে জোরে হাঁটেন অথবা সিঁড়ি বেয়ে ওঠেন অথবা যে কোনো স্ট্রেসে থাকেন, তখন কিন্তু এই সমস্যাটা আসলে বেড়ে যায়। তো আমাদের আপনি প্রেগনেন্সি নিয়ে কথা বললেন, প্রেগনেন্সিতে অনেক সময় আমাদের শরীরে যেটা হয় যে প্রেগনেন্সিতে অনেক বেশি ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। নর্মালি হার্টের ভিতরে যে রক্তটা প্রবাহিত হয়, প্রেগনেন্ট অবস্থায় কিন্তু আরও বেশি রক্ত প্রবাহিত হয়। তো যে কারণে যদি কোনো কারণে তার ভালভের সমস্যা, যদি স্টেনোটিক কোনো হার্ট ডিজিজ থাকে, ভালভের রাস্তাটি চিকন হয়ে যায়, তাহলে বেশি রক্ত যখন ওই চিকন ভালভ দিয়ে প্রবাহিত হয় তখন কিন্তু দেখা যায় যে তার উপসর্গ তৈরি হচ্ছে। একইভাবে তার যদি রিগার্জিটেশন, মানে ভালভ ঠিকমতো বন্ধ না হওয়ার কারণে তার যদি ব্লাড ব্যাকফ্লো করে, তো তখন যখন বেশি ব্লাড ওই ভালভের মধ্যে দিয়ে যাবে তখন আরও বেশি পরিমাণ রক্ত পেছনের দিকে চলে আসবে, তখনও কিন্তু তার উপসর্গের পরিমাণটা আসলে বাড়বে। যেটা শুনলাম যে প্রেগনেন্টদের বা গর্ভবতীদের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, আবার বয়স্কদের ক্ষেত্রে সমস্যা আছে, এটা আপনি শুরুতেই বলেছিলেন। তো বয়স্কদের ক্ষেত্রে কি কি সমস্যা বেশি হয়? কারণ অনেক ক্ষেত্রে বয়স্করা বুঝতেই পারে না, তাদের কিছু লক্ষণগুলো দেখা যায় এবং তারা ভাবে যে না, আমাদের নিশ্চয়ই এটা বয়সজনিত সমস্যা। তো এই ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা, তাহলে এখানে আপনাকে আমার কিছুদিন আগের ঘটে যাওয়া একটি ঘটনার উদাহরণ দিই। কিছুদিন আগে আমার কাছে একজন বয়স্ক পেশেন্ট আসলেন। ওনার বয়স 65 or more। তার ছেলে তাকে নিয়ে এসেছেন এবং ছেলের কমপ্লেন ছিল যে তার বাবা একটু হাঁটলে বা পরিশ্রম করলে দুর্বল হয়ে যান, ওনার মাথা ঘোরান, এবং গত 1 বছরে ওনার 2বার মাথা ঘুরে পড়ে যাওয়ার হিস্ট্রি আছে। তো ছেলের কথা হচ্ছে যে তার বাবাকে যেন আমি একটি ভালো ভিটামিন দিয়ে দিই। তো ওনার আগে থেকে উচ্চ রক্তচাপ ছিল, উনি উচ্চ রক্তচাপের একটি ওষুধ খান। আমরা মাথা ঘোরানোর কারণ দেখতে গিয়ে আমরা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করলাম, এবং যেহেতু বয়স্ক মানুষ, 65-এর বেশি তার বয়স, আমরা একটা ইকো করলাম। এবং ইকোটা করে আমরা যেটা দেখলাম যে ওনার অ্যাওর্টিক স্টেনোসিস নামে একটি ভালভ শুরু হয়ে যাওয়া জনিত একটি সমস্যা আছে। তো মজার ব্যাপার হলো, উনি কিন্তু ভেবেছিলেন ওনার এই যে উপসর্গটা হচ্ছে, মাথা ঘুরাচ্ছে, 2বার মাথা ঘুরে পড়ে গিয়েছেন, এটার কারণ হচ্ছে দুর্বলতা। তো আমরা দেখলাম ভালভের একটি সমস্যা। আমি একটু আগেই বললাম যে আমাদের দেশে এই অ্যাওর্টিক স্টেনোসিসের একটি বড় কারণ কিন্তু ডিজেনারেটিভ ক্যালসিফিকেশন, বা বয়সজনিত কারণে ভালভের ভিতরে ক্যালসিয়াম জমে এই রাস্তাটা চিকন হয়ে যায় বা সরু হয়ে যায়, যে কারণে এই ভালভ দিয়ে রক্ত কম প্রবাহিত হয়। এবং আপনি জানেন যে হার্টের কাজ হচ্ছে ব্লাড পাম্প করা এবং আমাদের বিভিন্ন ভাইটাল অর্গানে রক্ত সাপ্লাই দেওয়া। তো যখন এই ভালভটা চিকন হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের ব্রেনেও রক্ত প্রবাহ কম হচ্ছে, এবং ব্রেনে রক্ত প্রবাহ কম হওয়ার কারণে হঠাৎ করে ওনার মাথা ঘোরায়, উনি অজ্ঞান হয়ে পড়েও যেতে পারে। এটাকে আমরা সিনকোপ বলি। তো পরবর্তীতে আমরা আসলে ওনাকে বিভিন্ন কিছু উপদেশ দিলাম যে উনি কী করবেন, এবং ওনার জন্য কিন্তু আসলে চিকিৎসাটা হওয়া উচিত ছিল ভালভের রিপ্লেসমেন্ট। তো সুতরাং আসলে বয়স্ক মানুষদের একটু পরিশ্রম করলে মাথা ঘোরানো, অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, এটি একটি উপসর্গ হতে পারে, এবং এই উপসর্গ যদি থাকে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, কারণ এটি একটি
এটি এই উপসর্গ নিয়ে যারা আসেন তারা আসলে খুব ঝুঁকির মধ্যে থাকেন। এছাড়া কারো যদি হঠাৎ করে শ্বাসকষ্ট বেড়ে যায় বা আগে শ্বাসকষ্ট ছিল না, নতুন করে শ্বাসকষ্ট হচ্ছে একটু হাঁটলে, বুকে চাপ হচ্ছে, বুক ধড়ফড়ের সাথে তার বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হচ্ছে, এই উপসর্গগুলো যদি থাকে অবশ্যই একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ। আমরা বিভিন্ন ধরনের হার্ট ভালভের সমস্যার কথা শুনছিলাম এবং এক এক করে সমস্যাগুলোর সমাধান পাওয়ার রাস্তায় উঠে গিয়েছি। সেই রাস্তা থেকে একটি জানতে চাই যে কি কি পরীক্ষার মাধ্যমে এই রোগটি নির্ণয় করা হয়? ভালভের সমস্যার জন্য আসলে ডায়াগনোসিস করার জন্য আমাদের প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে রোগীর পরিপূর্ণ হিস্ট্রিটা নেওয়া। তো দেখা যায় যে আমরা হিস্ট্রি নিয়ে দেখি যে একজন রোগীর হয়তো আগে থেকে রিমেটিক ফিভারের হিস্ট্রি ছিল, যেটা আমি আগেই বললাম, যেটা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে সবচেয়ে কমন কারণ এখনও ভালভের সমস্যা হওয়ার কারণে। এরপরে আসে উপসর্গগুলো, যে সে একটু হাঁটলে বা পরিশ্রমের কাজ করলে সে হাঁপিয়ে যাচ্ছে কিনা, তার শ্বাসকষ্ট হচ্ছে কিনা, তার বুক ধড়ফড় করছে কিনা, মাথা ঘোরানো বা মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো কিছু উপসর্গ আছে কিনা, শরীর ফুলে গিয়েছে কিনা, এগুলো। এরপরে আমরা তার শারীরিক পরীক্ষা বা ক্লিনিক্যাল এক্সামিনেশন করলে আমরা যদি স্টেথোস্কোপ দিয়ে তার বুকের আওয়াজটা শোনার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা মারমার বলে একটা শব্দ শুনতে পাই। এবং এই মারমারের বিভিন্ন ধরনের মারমার হয়। এই মারমারের ক্লাসিফিকেশনের উপরে ভিত্তি করে আমরা কিন্তু তার ভালভের সমস্যাটা কী ধরনের এটির একটা আঁচ করতে পারি। তবে আমরা যদি আসলে ইনভেস্টিগেশনসের কথা বলি, আমরা যদি এভিডেন্সের কথা বলি, তাহলে আমাদের জন্য গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। এবং ইকোকার্ডিওগ্রাফি করলে আমরা কিন্তু এই ভালভটি আসলে চিকন হয়ে গিয়েছে কিনা, কোনো ব্লাড ব্যাকফ্লো করছে কিনা, তার মাত্রাটা কেমন, এই সব কিছুই কিন্তু আমরা আসলে একটি ধারণা পেতে পারি। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি ছাড়াও আরও কিছু পরীক্ষা, যেমন ইসিজি করলে আমরা কিছু ধারণা পেতে পারি। আমরা প্রয়োজনে আমরা হচ্ছে অ্যাঞ্জিওগ্রামও করতে পারি। তো এই পরীক্ষাগুলো করা যেতে পারে। আচ্ছা, অনেক ক্ষেত্রে এরকম হয় যে থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে অনেকের হার্টবিট ওলটপালট থাকে, তো এটির সাথে কি কোনোভাবে এই হার্ট ভালভের সম্পর্ক আছে কিনা? আসলে আমি যেটা বললাম যে হার্ট ভালভের একটি উপসর্গ হচ্ছে গিয়ে বুক ধড়ফড় করা বা একটু পরিশ্রম করলে বুক ধড়ফড় করা, যেটাকে আমরা আসলে পালপিটেশন বলে থাকি। তো এই পালপিটেশনের কিন্তু আরও কিছু কারণ আছে। ভালভের সমস্যার কারণেই যে পালপিটেশন হবে ব্যাপারটা এরকম নয়। আরও কিছু স্বাভাবিক কারণ, যেমন কারো যদি রক্তশূন্যতা থাকে, এর কারণে আমাদের বুক ধড়ফড় করতে পারে। কেউ যদি অ্যাংজাইটিতে ভোগে, কেউ যদি স্ট্রেসে থাকে, তার কিন্তু বুক ধড়ফড় করতে পারে। কারো যদি শরীরে লবণের তারতম্য থাকে, তার বুক ধড়ফড় করতে পারে। কারো যদি থাইরয়েড হরমোনের কোনো অ্যাবনর্মালিটি থাকে, তার বুক ধড়ফড় করতে পারে। এবং ভালভের সমস্যা, যেটা আমরা বললাম, ভালভের সমস্যা হলে কিন্তু বুক ধড়ফড় করতে পারে। সুতরাং বুক ধড়ফড় আসলে একটি উপসর্গ। এর কারণ অ্যাকচুয়ালি কী কারণে হচ্ছে বুক ধড়ফড়টা, সেটার কারণ খুঁজে বের করাটা জরুরি এবং সেই কারণের চিকিৎসা করাটা জরুরি। থাইরয়েড হরমোনের অ্যাবনর্মালিটির কারণে বুক ধড়ফড় করতে পারে। সাধারণত দেখা যায় হাইপার থাইরয়েডিজম বা থাইরয়েড হরমোনের মাত্রা যদি বিভিন্ন কারণে শরীরে বেড়ে যায়, সেই কারণে এই পালপিটেশন জনিত সমস্যা হতে পারে। তো সেই সমস্যা যদি হয় তাহলে আমাদের থাইরয়েড হরমোনের চিকিৎসা করতে হবে। এবং এখানে আরেকটি কথা যেটি না বললেই নয়, এই থাইরয়েড হরমোনের কোনো সমস্যা অথবা আপনার রক্তশূন্যতাজনিত কোনো সমস্যা অথবা আপনার শরীরে লবণের তারতম্যজনিত কোনো সমস্যা অথবা আপনার শরীরে ইনফেকশনজনিত কোনো সমস্যা, এই সবগুলো সমস্যাই কিন্তু আবার হার্টের উপরে একটি বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে এবং সেক্ষেত্রে হার্ট ফেলিউরের মতো কারণগুলোকে কিন্তু বাড়িয়ে ফেলতে পারে। তো সুতরাং আসলে এই কারণগুলো যদি থাকে আমাদের এগুলোকে চিকিৎসা করতে হবে। জি, তাহলে তো অবশ্যই রোগটি নির্ণয় করা হলো, কথা চলে আসে যে চিকিৎসা কিভাবে করতে হবে এবং চিকিৎসার কথা আসলেই অনেকে ভাবে যে এই চিকিৎসা কি শুধুমাত্র ওষুধের মাধ্যমে হবে নাকি অপারেশন করতে হবে ইত্যাদি। তো আপনার কাছ থেকে সেটি পরিষ্কার একটি উত্তর শুনতে চাই আমাদের দর্শকের উদ্দেশ্যে। তো ভালভের যদি সমস্যা থাকে, আসলে ভালভের সমস্যাজনিত এই রোগের মাত্রাটা যদি আসলে কম থাকে, মাইল্ড যদি থাকে, তো সেই ক্ষেত্রে আসলে একজন রোগী সারা জীবন শুধুমাত্র ওষুধ খেয়ে এবং ফলোআপে থেকেই ভালো থাকতে পারেন। তবে যে কথাটি অবশ্যই গুরুত্ব সহকারে নিতে হবে যে ওষুধ কিন্তু আমাদের ভালভের সমস্যাকে কমায় না, ভালভটাকে সে ভালো করে দিচ্ছে না, এটি উপসর্গ কমাচ্ছে, উপসর্গটাকে নিয়ন্ত্রণে রাখছে। কিন্তু আমাদের ভালভের সমস্যাজনিত উপসর্গটা যদি বেশি হয়, কারো যদি কমপ্লিকেশন হিসেবে হার্ট ফেলিউর তৈরি হয়ে যায় বা অন্যান্য আদার্স লাইফ থ্রেটেনিং কমপ্লিকেশন যদি চলে আসে,
সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে হার্ট ভালভের রিপ্লেসমেন্ট এটি করা লাগে। সঠিক সময়ে গাইডলাইন আমাদের তাই বলে যে সঠিক সময়ে ইন্টারভেনশনের মাধ্যমে ভালভের রিপ্লেসমেন্ট অথবা ভালভের রিপেয়ার এটি কিন্তু এই রোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকিৎসা। তো এখন তো অনেক আধুনিক চিকিৎসা চলে এসেছে, অনেক ইন্টারভেনশনের কথা বলা হয় যে এমনভাবে আছে যে আগের মতো বড় ধরনের অপারেশন করে কাটাছেঁড়া করে এভাবে চিকিৎসা না করলেও নাকি ভালভের চিকিৎসা করা সম্ভব। তো সেই ব্যাপারে কি আসলে কোনো গাইডলাইন আছে কিনা যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, অবশ্যই। এখন যে হার্টের ভালভের সমস্যা থাকলেই আমাকে বাইপাস সার্জারি করে বা বড় একটা অপারেশন করে ভালভ চেঞ্জ করতে হবে, ব্যাপারটা এরকম নয়। এখন আসলে বেশ কিছু নতুন চিকিৎসা এসেছে, যেমন আপনার টাভি বা ট্রান্স ক্যাথেটার অ্যাওটিক ভালভ ইমপ্লান্টেশন অথবা ট্যাভার ট্রান্স ক্যাথেটার অ্যাওটিক ভালভ রিপ্লেসমেন্ট। এক্ষেত্রে দেখা যায় যে ক্যাথেটারের মাধ্যমে আমরা ভালভ ইমপ্লান্টেশন করতে পারি অথবা ভালভের রিপ্লেসমেন্ট করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের বড় কোনো অপারেশন লাগছে না। এছাড়া যেমন আমরা টির যেটাকে আমরা ট্রান্স ক্যাথেটার H2H রিপেয়ার, এটা মাইট্রাল ভালভের ক্ষেত্রে করা হয়। এক্ষেত্রেও বড় কোনো অপারেশন লাগছে না, বা করতে হলে একেবারে মিনিমালি ইনভেসিভ খুব ছোট কাটার মাধ্যমে কিন্তু আমরা এই ইন্টারভেনশনগুলো করতে পারছি। তবে এখানে ব্যাপার হচ্ছে যে এটি অবশ্যই এই চিকিৎসাটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা বা আপনার জন্য উপযুক্ত কিনা এটার ডিসিশন নেবে আপনার হার্ট টিম, এবং এই হার্ট টিমে থাকে একজন কার্ডিওলজিস্ট, একজন কার্ডিয়াক সার্জন এবং যে কার্ডিয়াক রেডিওলজিস্ট যে বিশেষজ্ঞ, ওনাদের সমন্বয়ে গঠিত যে হার্ট টিম, ওনারা কিন্তু এই ডিসিশনটি ওনারা নেবেন। আচ্ছা, তো এই যে হার্ট ভালভের বিভিন্ন ধরনের সমস্যার কথা শুনছিলাম, এখানে যে লক্ষণগুলো শুনছিলাম এর মধ্যে থেকে একটি লক্ষণ ইদানিং কালে চলে এসেছে, তা হচ্ছে আমরা যেহেতু ওয়ার্ল্ড কাপ ফুটবলের মধ্যে আছি, ওয়ার্ল্ড কাপ ফুটবলের একটি ঘটনা হঠাৎ করে মনে পড়ে গেল যে একজন খেলোয়াড় মাঠে খেলতে খেলতে অজ্ঞান হয়ে গেলেন এবং পরবর্তীতে মৃত্যুর দিকে ধাবিত হয়েছিলেন। পরবর্তীতে জানা গেল যে তার একটি হার্টের সমস্যা আছে। আসলে এর সাথে কি এই হার্ট ভালভের কোনো সম্পর্ক আছে কিনা? এরকম ঘটনা আসলে একটি নয়, যেহেতু এখন ওয়ার্ল্ড কাপ চলছে, বিশ্বকাপ চলছে। আমাদের ফুটবল বিশ্বকাপ না, আমি অ্যাকচুয়ালি বলবো ফুটবল খেলায় এরকম হিস্ট্রি আসলে অনেক আছে। আমি দুজন প্লেয়ারের নাম বলছি স্পেশালি। একজনের নাম মার্ক ভিভিয়ান ফো। উনি ক্যামেরুনের একজন প্লেয়ার ছিলেন। তো 2003 সালে কনফেডারেশন কাপে সেমিফাইনালে খেলতে গিয়ে উনি হঠাৎ করে মাঠের মাঝখানে অজ্ঞান হয়ে যান এবং উনি মারা যান। আরেকজন প্লেয়ারের কথা বলছি, ওনার নাম ফ্যাব্রিসিয়া মুম্বা। উনি ক্লাব ফুটবলে খেলতে গিয়ে একটি ম্যাচে হঠাৎ করে অজ্ঞান হয়ে যান এবং পরবর্তীতে ওনার জ্ঞান ফেরানোর জন্য ওনাকে দীর্ঘ সময় সিপিআর দেওয়া হয় এবং ছয়বার ডিসি শক ওনার হার্টের উপরে দেওয়া হয়। পরবর্তীতে ওনার জ্ঞান ফিরে এবং উনি পরবর্তীতে খেলা থেকে অবসর নেন। তো এখানে প্রশ্ন আসতে পারে ওনাদের কী ছিল? ওনারা তো আসলে খেলোয়াড়, অ্যাথলেট, দেখতে খুবই সুস্থ স্বাভাবিক, কিন্তু ওনাদের অ্যাকচুয়ালি হার্টের একটি সমস্যা ছিল। এটিকে বলা হয় HCM বা হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। এটি আসলে ঠিক ভালভের সমস্যা না। এখানে যেটি হয় যে আমাদের হার্টের বাঁ দিকে যে ওয়াল, সেটি অস্বাভাবিকভাবে মোটা হয়ে যায়। হার্টের মাংসপেশি অন্যান্য ডিজিজেও, অন্যান্য রোগেও মোটা হতে পারে। যেমন কারো যদি উচ্চ রক্তচাপ থাকে দীর্ঘদিন ধরে, তারও কিন্তু হার্টের যে মাংসপেশিটা মোটা হয়ে যেতে পারে। কিন্তু সেক্ষেত্রে হার্টের সব দিকের মাংসপেশিটা একইভাবে মোটা হয়। কিন্তু HCM বা হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে যেটা হয়, হার্টের যে কোনো একটা দিক, একটা ওয়াল অস্বাভাবিকভাবে মোটা হয়। তো এই মোটা হয়ে যাওয়ার কারণে, ওয়াল মোটা হয়ে যাওয়ার কারণে যেটা হয় যে আমাদের হার্টের মহাধমনী বা অ্যাওর্টা যেটা বলি, যেখান দিয়ে আসলে রক্তটা বের হয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে, সেই পথটা শুরু হয়ে যায়। ওয়াল মোটা হয়ে যাওয়ার কারণে পথটা শুরু হয়ে যায়। এটা কিন্তু ভালভ চিকন হয়ে যাচ্ছে না, যেটা অ্যাওর্টিক স্টেনোসিসে হয় বা অন্য ভালভের স্টেনোটিক ডিজিজগুলোতে হয়। এখানে কিন্তু ভালভ চিকন হচ্ছে না, এখানে ওয়াল মোটা হয়ে যাওয়ার কারণে যে পথ দিয়ে রক্ত বের হবে সেটা শুরু হয়ে যাচ্ছে। যে কারণে ওই একই রকম কথা, মস্তিষ্কে ব্লাড কম যাচ্ছে এবং খুব বেশি পরিশ্রমের সময় এই অবস্ট্রাকশনটা, এই পথটা আরও বেশি বন্ধ হয়ে যেতে পারে এবং মস্তিষ্কের রক্ত চলাচলটা সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যেতে পারে এবং তখন একজন মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। যদি কখনো এই হার্টের মাংসপেশিটা মোটা হয়ে মহাধমনীর রাস্তাটা বন্ধ হয়ে যায়, ব্লক হয়ে যায়, তখন এই ডিজিজটার নাম HCM থেকে পরিবর্তন হয়ে যায় HOCM বা হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি।
এবং এই ক্ষেত্রে যেটা বললাম যে একজন মানুষ হঠাৎ করে বেশি পরিশ্রমের ক্ষেত্রে এই খেলোয়াড়রা যেটা করেছিলেন যে খেলার সময় অতিরিক্ত পরিশ্রম হয়েছে, অজ্ঞান হয়ে গিয়েছেন। এবং এটি সাধারণত কম বয়স্কদের হয়। এটি একটি জেনেটিক ডিজিজ, এটি অটোজোমাল ডমিন্যান্ট একটা ডিজিজ। দেখা যায় পরিবারে একজনের থাকলে অন্যদেরও হতে পারে। এবং কিছু ঝুঁকি আছে, যেমন কারো যদি ডিহাইড্রেশন হয় বা শরীরে পানি শূন্যতা হয়, তারপরে হৃদস্পন্দনজনিত কোনো সমস্যা, যেমন হঠাৎ করে যদি হৃদস্পন্দন বেড়ে যায়, এই সমস্যাগুলো কিন্তু আসলে এই রোগটাকে HOCM বা HCM আপনি যেটাই বলেন না কেন, এটার ঝুঁকিটাকে বাড়িয়ে দেয় আর কি। তো এই ফুটবল প্লেয়ারদের যেটা ছিল, এটা ছিল HOCM। একজনের কথা তো বললাম, উনি মারা গিয়েছিলেন খেলতে খেলতে, আরেকজন পরবর্তীতে সুস্থ হয়ে ডিসি শকের পরে সুস্থ হয়ে উনি অবসর নেন। আচ্ছা, মানে বেঁচে ছিলেন তারপরেও। এবং এই রোগগুলো যদি থাকে, এই রোগের আসলে চিকিৎসা হিসাবে আমরা বেশ কিছু জটিল চিকিৎসা আছে, যেমন আমরা কার্ডিয়াক সার্জারি করতে পারি, যে মাংসপেশিটা মোটা হয়ে গিয়েছে সার্জারির মাধ্যমে সেটাকে চিকন করে ফেলা হয়। এমনকি আইসিডি, যেটাকে আমরা ইমপ্লান্টেবল কার্ডিওভার্টার ডিফিব্রিলেটর বলি, এটা হার্টের মধ্যে আইসিডি ইমপ্লান্ট করা লাগতে পারে। কারণ এই রোগের যেটা হয় যে কমপ্লিকেশন হিসেবে অ্যারিদমিয়া, ফেটাল অ্যারিদমিয়া হতে পারে, লাইফ থ্রেটেনিং অ্যারিদমিয়া হতে পারে। এবং সেক্ষেত্রে আমরা হচ্ছে কি আইসিডি দিতে পারি। এছাড়া কিছু স্বাভাবিক আমরা পরামর্শ দিই রোগীকে, যেমন আমি একটু আগেই বললাম যে পানি শূন্যতা, রোগীর যাতে কোনোভাবেই পানি শূন্যতা না হয় এটা খেয়াল রাখতে হবে। অত্যাধিক স্ট্রেস বা অত্যাধিক পরিশ্রম এটা করা যাবে না। এবং কখনো যাতে হার্টবিটটা অনেক বেড়ে না যায়, হার্টবিটটা একটু কমের দিকে রাখতে হবে। এবং কারো ফ্যামিলিতে যদি এই রোগ আছে এবং কারো ফ্যামিলিতে যদি আর্লি কার্ডিয়াক ডেথের হিস্ট্রি থাকে, মানে কারো ফ্যামিলি বাবা মা চাচা ভাই বোন এরা যদি 50 বছরের আগে কোনো কার্ডিয়াক ডিজিজের জন্য মারা যায়, তারাও কিন্তু আসলে খুব ঝুঁকিপূর্ণ একজন রোগী হিসাবে চিহ্নিত হবে এবং তাদেরকে অবশ্যই ভবিষ্যতে আইসিডি ইমপ্লান্টেশন করা লাগতে পারে। এই আলোচনা থেকে একটা জিনিস বোঝা গেল যে হার্টের রোগগুলো আসলে যতটা সহজ ভাবা হয় অতটা সহজ নয়, এবং এই ক্ষেত্রে পারিবারিক যে ইতিহাস আছে সেটাও যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ হয়তো একদম সঠিক সময়ে চিকিৎসাটি দেওয়ার এবং সঠিক সময়ে রোগটি নির্ণয় করার। তো এই ক্ষেত্রে একটু জানতে চাই, হার্ট ভালভের ক্ষেত্রে স্ক্রিনিং কতটুকু জরুরি, বিশেষ করে বয়স্ক যারা বা মধ্যবয়স্ক যারা, তাদের ক্ষেত্রে কতটুকু প্রয়োজন? ভালভের সমস্যা আছে কিনা আমি তো এর আগেই বলেছি যে ভালভের সমস্যা নিয়ে একজন রোগী কোনো উপসর্গ ছাড়া আসলে দীর্ঘদিন পার করে দিতে পারেন। আমরা তখনই টের পাই যখন উনি একটি কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসেন, যেমন হার্ট ফেলিউরের মতো একটি কমপ্লিকেশন, অথবা অ্যারিদমিয়ার মতো একটি কমপ্লিকেশন, অথবা এমনকি এই অ্যারিদমিয়া থেকে কিন্তু স্ট্রোকও হয়ে যেতে পারে। তখন আমরা খুঁজতে গিয়ে দেখি তার হার্টের ভালভের কোনো সমস্যা ছিল, কিন্তু উনি আসলে কখনো জানতেন না, উনি কখনো পরীক্ষা করেননি, এই জন্য ধরা পড়েনি। তো সুতরাং যদি কোনো রোগীর ছোটোবেলায় রিমেটিক ফিভার থাকে, অথবা কোনো ছোটো বাচ্চা আপনার ছোটো বাচ্চা কাচ্চার যদি কখনো গলা ব্যথা, টনসিলাইটিস এরকম রোগ হয়ে থাকে, অথবা আপনার বা আপনার ফ্যামিলির অথবা আপনার বয়স্ক বাবা মার যদি যে উপসর্গগুলোর কথা বললাম এগুলো থাকে, তাহলে অবশ্যই আপনি একজন হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। আপনার ভালভের সমস্যা আছে কি না এটা দেখার জন্য একটি ইকোকার্ডিওগ্রাফি করে ফেলার চেষ্টা করবেন, কারণ ইকোকার্ডিওগ্রাফি হার্টের ভালভের সমস্যা ধরার জন্য একটি গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা, এবং এটি আপনি মোটামুটি সব জায়গায় করতে পারবেন, এবং করে কিন্তু আমরা একটি ধারণা আসলে পেতে পারি। এবং আমরা আরেকটি কথা বলি, কারো যদি আরও কিছু ঝুঁকিপূর্ণ কোমরবিডিটিস যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কারো যদি অল্টার্ড লিপিড প্রোফাইল মানে শরীরে চর্বির পরিমাণ বেশি থাকে, কারো লাইফস্টাইলটা যদি একটু অন্যরকম হয়, যেমন কেউ যদি একটু বেশি ভাজা পোড়া জাতীয় খাবার খান, বাইরের সফট ড্রিঙ্কস বেশি খান, লবণ ইনটেক বেশি থাকে, কারো সুগার ইনটেক বেশি থাকে, কারো যদি ফাইবার জাতীয় খাবার, ফলমূলের শাকসবজির পরিমাণটা ইনটেকের পরিমাণ কম থাকে, তাহলে তারাও কিন্তু একটি নির্দিষ্ট সময় পর, সাধারণত 40 বছরের পরে, যে সময় হার্টের রোগ হওয়ার ঝুঁকি বাড়ে, হৃৎপিণ্ডের রোগ হওয়ার ঝুঁকি বাড়ে, তখন কিন্তু আসলে সবারই একটি ইকোকার্ডিওগ্রাফি করে ফেলাটা আসলে উচিত। জি, আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আপনার হৃৎপিণ্ডের হৃদয়ের যত্ন নিন।